15 আগস্ট 1971 আমাদের মহান মুক্তিযুদ্ধের মোড় ঘুরে গিয়েছিল সেদিন। অকুতভয় মুক্তিবাহিনীর সমন্বিত নৌ অপারেশনে সেদিন পাক বাহিনীর নৌশক্তির মেরুদণ্ডে এক প্রচণ্ড আঘাত এনেছিল সেই 15 আগস্ট। অথচ তখন ছিল না আমাদের কোনো নৌবাহিনী, ছিল না কোনো রণতরী। সে বিপজ্জনক ও আত্মঘাতী অপারেশনের গল্প শুনবা আজকে, সাথে ঘটনার রোমহর্ষক বর্ণনা দিবেন সেদিনের মোংলা বন্দর অপারেশনের কমান্ডার। সময়টা 1971-এর আগস্ট। মুক্তিযুদ্ধ শুরুর পর 4 মাস পেরিয়েছে। গেরিলা যুদ্ধ তীব্রতর করে মুক্তিযোদ্ধারা বিভিন্ন ফ্রন্টে নিজেদের সংগঠিত করতে শুরু করেছেন। ধারাবাহিক হামলায় তারা ইতিমধ্যে 236টি গুরুত্বপূর্ণ সেতু এবং 122টি রেল স্থাপনা উড়িয়ে দিয়ে দখলদার পাক বাহিনীর সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত করেছেন। অন্যদিকে বাংলাদেশের আকাশপথ তখন ছিল ভারতের নিয়ন্ত্রণে, তাই পাকিস্তানি বাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও রসদের সরবরাহ সমুদ্রপথের উপর নির্ভর করতে শুরু করে। এবার নৌপথের রসদ ও সরবরাহ ব্যবস্থাকে পঙ্গু করে দিতে সেই 1971 সালের 15 আগস্ট বাংলাদেশের নৌ কমান্ডোরা এক দুঃসাহসিক ও প্রায় আত্মঘাতী অভিযান চালান। এক রাতের মধ্যে পাকিস্তানি বাহিনীর 26টি জাহাজ ও লাখ লাখ টন অস্ত্র গোলাবারুদ ধ্বংস হয়। এই অভিযানেই মুক্তিযুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়, যা ইতিহাসে অপারেশন জ্যাকপট নামে পরিচিত। মার্চ মাসের শুরুর দিকে ফ্রান্সের তুলোন বন্দরের সাবমারিন ডকইয়ার্ডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল 41 জন সাবমারিনারকে। পাকিস্তানি সাবমারিন PNS ম্যাংগ্রোভে সেখানে ছিলেন 13 জন বাঙালি অফিসার। তারা 25শে মার্চের গণহত্যার কথা শুনে দেশের পক্ষে লড়াইয়ের শপথ নেন। এরপর গোপনে মোট 8 জন বাঙালি সাবমেরিনার প্যারিস, স্পেনের লিওন ও ইতালির রোম হয়ে 9 এপ্রিল দিল্লিতে এসে পৌঁছান। দিল্লিতে আসার পর সিদ্ধান্ত হয় এই নৌ কমান্ডোরা নৌ অপারেশনে যুক্ত হবেন। এরপর 8 জনের সঙ্গে আরও 12 জনকে একত্র করে 20 জনের একটা গেরিলা দল গঠন করে ভারতে বিশেষ ট্রেনিং দেওয়া হয়। এরপর তাদের নেতৃত্বে 300 জন মুক্তিযোদ্ধা বাছাই করে নৌ কমান্ডো দল গঠন করা হয়। 21শে মে গঠিত এই বাহিনীর প্রশিক্ষণ শিবির ছিল ঐতিহাসিক পলাশীর ভাগীরথী নদীর তীরে, যা C2P নামে পরিচিত হয়। আমরা 60 জন কমান্ডো পলাশীর থেকে ট্রেনিং গ্রহণ করার পরে আমরা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হয়ে ভারতীয় পোর্ট ক্যানিং মাতলারে আসি। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। সেখানে আমাদের ভারতীয় ইস্টার্ন থিয়েটারের কমান্ডার জগজিৎ সিং অরোরার সাথে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় আমাদেরকে নির্দেশ দেওয়া হয় কেমন করে অপারেশন করতে হবে। প্রায় টানা 3 মাস কঠোর প্রশিক্ষণের পর আগস্টের প্রথম সপ্তাহে তাদের ট্রেনিং শেষ হয়। অগস্টে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। লক্ষ্য নির্ধারণ করা হয় তৎকালীন বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর এবং গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ ও চাঁদপুর নদী বন্দরে যুগপথ আক্রমণ করা হবে। এগুলোই ছিল পাকিস্তানি বাহিনীর প্রধান সরবরাহ পথ। 4 দলে ভাগ করা হয়, 60 জনের 2টি দল এবং 20 জনের আরও 2টি দল। 4টি দলের 4 জন দলনেতা ঠিক করে দেওয়া হয়েছিল। দলনেতাদের অপারেশন পরিচালনার জন্য শিখিয়ে দেওয়া হয়েছিল বিশেষ গোপনীয় পদ্ধতি, যা দলের অন্যান্য সদস্যদের কাছে গোপন রাখা হয়েছিল। ঠিক করা হয়েছিল সাবমারিনার আব্দুল ওয়াহেদ চৌধুরী 60 জন কমান্ডো নিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরের জাহাজ আক্রমণ করবেন। নৌ কমান্ডো আমিনুর রহমান খসরু 260 জন কমান্ডো, যার মধ্যে 60 জন নৌ কমান্ডো ও 200 জন CNC কমান্ডো নিয়ে মংলা সমুদ্রবন্দর আক্রমণ করবেন। সাবমারিনার বদিউল আলম 20 জন কমান্ডো নিয়ে চাঁদপুর নদীবন্দর এবং সাবমারিনার আব্দুর রহমান 20 জন কমান্ডো নিয়ে নারায়ণগঞ্জ নদীবন্দর আক্রমণ করবেন। ঠিক করা হয়েছিল অপারেশনের সংকেত দেওয়ার জন্য প্রচার করা হবে নির্দিষ্ট রেডিও স্টেশন থেকে নির্দিষ্ট 2টি গান। কলকাতা আকাশবাণীর পক্ষ থেকে পূর্বাঞ্চলিক শ্রোতাদের জন্য পঙ্কজ মল্লিকের গাওয়া রেডিওতে বাজলে বুঝতে হবে 24 ঘন্টার মধ্যে আক্রমণ করতে হবে। আর দ্বিতীয় সংকেত ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি, যার অর্থ আক্রমণের জন্য ঘাঁটি ত্যাগ করবেন। 15 আগস্ট মধ্যরাতে যথারীতি চট্টগ্রাম বন্দরে অভিযান শুরু হয়। সর্বশেষ বেতার সংকেত এলো 15 আগস্ট রাতে। তাদের অপারেশনের টার্গেট ঠিক করা হয়েছিল MV আল আব্বাস, MV আল হরমুজ, ওরিয়েন্টাল বার্জ সহ আরও বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে থাকা কয়েকটি বার্জ ও কয়েকটি অয়েল ট্যাঙ্কার সহ মোট 12টি টার্গেট।
এদিকে একটি ২৬০ জনের কমান্ডো দল আমিনুর রহমান খসরুর নেতৃত্বে ১৩ আগস্ট সন্ধ্যা ৬টায় মোংলা বন্দরে পৌঁছায়। সব বাধা বিপত্তি অতিক্রম করে ১৫ই আগস্ট দিবাগত রাত ৪:৩০টায় মোংলা অপারেশন শুরু হয়। এই অপারেশনে আক্রান্ত জাহাজগুলির মধ্যে একটি সোমালীয়, একটি মার্কিন, ২টি চীনা, একটি জাপানি ও একটি পাকিস্তানি জাহাজ ছিল। এই অপারেশনে আক্রান্ত মোট ৬টি বিদেশি জাহাজের সাথে ধ্বংস হয় ৩০,০০০ টন গোলাবারুদ। আমরা ওয়ার্নিং সাউন্ড শুনতে পারি। ওয়ার্নিং সাউন্ড শোনার পরপরই আমরা মোংলা পোর্ট রেকি করে আসি এবং তারপরের দিন আমরা অপারেশনের জন্য প্রস্তুত হই। আমরা সেদিন এই গানটি শুনতে পারি, অ্যাকশন সাউন্ডটি, এবং সেদিন রাত্রে আমরা মোংলায় আক্রমণ চালাই। ৬টি জাহাজ আমরা ডুবাতে সক্ষম হয়েছিলাম। এই মোংলা বন্দর অপারেশনে ২ জন মুক্তিযোদ্ধা নিখোঁজ হন। ধারণা করা হয় তারা স্রোতের টানে ভেসে গেছেন অথবা তারা শহীদ হয়েছেন। একই সাথে চাঁদপুর নদীবন্দর অভিযানে মাইন বিস্ফোরণে ২টি স্টিমার, গমবাহী একটি জাহাজসহ ছোট বড় আরও অনেকগুলো নৌযান ধ্বংস করেছিলেন নৌ কমান্ডোরা। এবং নারায়ণগঞ্জ নদীবন্দর অপারেশনে মোট ৪টি জাহাজ ও বেশ কয়েকটি নৌযান ধ্বংস হয়েছিল। সর্বমোট অপারেশন জ্যাকপটের এই অপারেশনগুলোতেই প্রায় ৫১,০০০ টনের মোট ২৬টি জাহাজ পুরোপুরিভাবে ধ্বংস করেছিলেন নৌ কমান্ডোরা। আর ১৬ আগস্ট অপারেশনের পর প্রায় সব কমান্ডো অক্ষত ছিলেন। একই সাথে আগস্ট পরবর্তী সময়ে তারা বাংলাদেশের জলপথ নিয়ন্ত্রণে রাখতে আরও অনেক অভিযান পরিচালনা করেন। এই অভিযানের খবর বিশ্ব সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। পাকিস্তানি জান্তার প্রচারিত বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এরকম মিথ্যা প্রচার বিশ্ববাসীর কাছে ফাঁস হয়ে যায়। এরপর আর কোনো বিদেশি জাহাজ পূর্ব পাকিস্তানের বন্দরে নোঙর করতে রাজি হয়নি। এভাবে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, ৭১-এর সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।